হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। চাইনিজ প্রোডাক্টের সাথে আমেরিকার অনেক সমস্যা। যখনই কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমেরিকান মার্কেটে জনপ্রিয় হয়ে ওঠে আর সেটার মালিক কোনো চায়না কোম্পানি, তখনই আমেরিকান সরকার গিয়ে সেটিকে ব্যান করার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে নেয়। এখন আবার কোন অ্যাপ ব্যান করছে আমেরিকা? আপনাদের সবার পরিচিত টিকটক। 2021 সালে প্রেসিডেন্ট ট্রাম্প 8টি অ্যাপ ব্যান করে দিয়েছিল আমেরিকাতে। কারণ হিসেবে তিনি বলেছিলেন এগুলো জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। আর টেক জায়ান্ট হুয়াওয়েকে ব্যান করার কথা তো আমরা সবাই জানি, আশা করি আপনাদের সবারই মনে আছে। হুয়াওয়েকে ব্যান করার সময় এই একই অজুহাত দেখানো হয়েছিল যে এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, আমেরিকান কোনো কোম্পানির সাথেও তারা ব্যবসা করতে পারবে না এমন ব্যবস্থা করেছিল। আর এখন সেই একই কাজ তারা আবার করতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সাথে। হ্যাঁ, একদিন এটা হবে আমরা সবাই জানতাম মনে মনে, তো হয়ে যাচ্ছে। কিন্তু এই পদক্ষেপের কারণ কি? জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আমেরিকার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রে টিকটককে ব্যান করার জন্য একটি বিল পাশ করে। বিলটির পক্ষে ভোট দিয়েছে 352 জন এবং বিপক্ষে ভোট দিয়েছে 56 জন। এরপরে বিলটি সিনেটের কাছে যায় এবং প্রেসিডেন্ট জো বাইডেন তাতে স্বাক্ষর করে দেয়। বিলটিতে বলা হয়েছে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার যে কোনো প্ল্যাটফর্মকে ব্যান করতে পারবে ইউএসএ। তবে শুধু টিকটকের নামই সরাসরি এতে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে আমেরিকাতে প্রায় 17 কোটিরও বেশি টিকটকার ইউজার আছে। মূল সমস্যাটি হয়েছে এই অ্যাপটি চাইনিজ কোম্পানি বাইটড্যান্স এর আন্ডারে। যদি এটা কোনো ইউএস কোম্পানির আন্ডারে থাকতো তাহলে হয়তো এই ধরনের সমস্যা হতো না। যেহেতু 17 কোটির বেশি টিকটক ইউজার রয়েছে ইউএসএতে, আমেরিকান আইন প্রণেতারা মনে করছেন যে কোনো সময় এই কোম্পানির মাধ্যমে ইউএস এর ডেটাতে অ্যাক্সেস করতে পারবে চীন। আর তাই এই পদক্ষেপ নেওয়া। তাহলে টিকটকের কি হবে? এই নিষেধাজ্ঞা যাতে পাশ না হয় তার জন্য মার্কিন টিকটক ইউজারদের নিয়ে অলরেডি ক্যাম্পেইন শুরু করেছে টিকটক। আর নিষেধাজ্ঞার এই বিলটিতে বলা হয়েছে আগামী 6 মাসের মধ্যে টিকটককে সেল করে দিতে হবে, অর্থাৎ চাইনিজ যে কোম্পানির কাছে আছে সেই কোম্পানি থেকে সেল করে অন্য কারোর কাছে দিতে হবে। এটার মালিক যাতে আর চাইনিজ না হয়। আর যদি টিকটক তা না করে তাহলে যে কোনো সময় এই অ্যাপটি ব্যান করে দিতে পারে ইউএসএ সরকার। যদিও আমেরিকা এটিকে সিকিউরিটি রিস্ক বলছে, তবে এর পিছনে কিছু ব্যবসায়িক উদ্দেশ্যও আছে। কারণ তারা বলেছে বাইটড্যান্স যদি টিকটক বিক্রি করে দেয় তাহলে তারা এটিকে ইউএসএতে ব্যান করবে না। এখন শেষমেশ কে কিনে নেয় এই অ্যাপ সেটাই দেখার পালা। আর যদি এমন হয় যদি কোনো আমেরিকান কোম্পানি এই অ্যাপটি কিনে নেয় তাহলে কি হবে? তাহলে চায়না থেকে বিশাল একটা বিজনেস এবং ইউজার ডাটা নিয়ে নিতে পারবে ইউএসএ, অর্থাৎ তখন ডেটারা ইউএস এর কন্ট্রোলে থাকবে। চলুন এখন বড় দুইটি কোম্পানির ঝগড়া দেখে আসি। গত সপ্তাহে যখন আমি নিউজ দেখছিলাম তখন দেখলাম ওপেন এআইয়ের বিরুদ্ধে মামলা করেছে এলন মাস্ক। তখন ওপেন এআই এই নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে এখন তার জবাব দিয়েছে। একটু ব্যাকগ্রাউন্ড দেই আপনাদের, কি হয়েছিল এর আগে। মার্চ মাসের শুরুতে ওপেন এআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল এলন মাস্ক। মামলা করার মূল উদ্দেশ্য ছিল ওপেন এআই যেন তাদের মূল নীতি মেনে চলে এবং মানবতার স্বার্থে কাজ করে। এলন মাস্ক বলেন ওপেন এআই ব্যবসায়িক লাভের প্রতি দিন দিন বেশি মনোযোগ দিচ্ছে এবং তাদের মূল যে মিশন সেটা ভুলতে বসেছে। শুরুতে এই মামলা নিয়ে তেমন কোনো মন্তব্য করেনি ওপেনএআই। এখন এলনকে জবাব দিতে একটি ব্লগ পোস্ট করে ওপেনএআই, যেখানে তারা এলনের সাথে আগের কিছু ইমেলের স্ক্রিনশট দিয়ে দেয়। আর ওইসব স্ক্রিনশট দেখে মানুষজন মনে করছে ওপেনএআই কে এলন মাস্ক তার নিজের সুবিধার জন্যই ব্যবহার করতে চেয়েছিল। শুধু তাই নয়, ওপেনএআই কে এলন মাস্ক টেসলার সাথেও সংযুক্ত করতে চেয়েছিল। ওই ব্লগ পোস্টে ওপেনএআইয়ের সিইও স্যাম অ্যাল্টম্যান এবং বাকি প্রতিষ্ঠাতারা জানিয়েছেন তারা এলন মাস্কের সকল দাবি মেনে নিতে রাজি নয় এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তারা। ব্যাপারটা এমন যে শুধু টাকা থাকলেই হবে, তোমার সকল দাবি মেনে নিতে বাধ্য নই আমরা। যদিও ইমেলের ছবিগুলো দিয়ে এলন মাস্কের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে এটাই স্পষ্ট যে এলন মাস্ক ওপেনএআইকে তার নিজের সুবিধার জন্য ব্যবহার করতে চেয়েছিল। আর সেই জায়গায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করাটা অনেকটা হয়ে গেছে আঙ্গুর ফল টক। এখন দেখা যাক তাদের ঝগড়া কত দূর গড়ায়। ওপেনএআই নিয়ে যেহেতু কথা শুরুই করেছি, তাহলে জিপিটি এর নতুন ভার্সন নিয়ে একটু কথা বলি। গত মার্চ মাসে GPT-4 রিলিজ করার ঘোষণা দিয়েছিল ওপেনএআই, কিন্তু রিলিজ হতে না হতেই GPT-4.5 সামনে চলে আসে। ওপেনএআই তাদের নিজস্ব কিছু ফোরাম চালায় তাদের ওয়েবসাইটেই, আর সেখানে বিভিন্ন বিষয়ে তারা ব্লগ পোস্ট করে থাকে। এরকমই একটি পোস্টে দেখা গিয়েছিল GPT-4.5 নিয়ে কিছু লেখালেখি। তার একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। সেই পোস্ট থেকে দেখা যাচ্ছে নতুন এই ভার্সনটি থাকবে 2,56,000 কনটেক্সট উইন্ডো। কনটেক্সট উইন্ডো কি, এটা নিয়ে আমরা আরেকটি ভিডিও করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো 2,56,000 কনটেক্সট উইন্ডো, অর্থাৎ GPT-4 এর থেকে প্রায় দ্বিগুণ কনটেক্সট উইন্ডো এই মডেলটি বুঝতে পারবে। এই মডেলকে ট্রেন করানো হবে 2024-এর জুন মাস পর্যন্ত। আর GPT-4 এর তুলনায় এর স্পিড আর অ্যাকুরেসি অবশ্যই বেশি হবে। পাবলিশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই ব্লগ পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছিল। পরে ওপেনএআইয়ের সিইওকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি। তার অস্পষ্ট প্রতিক্রিয়ার কারণেই সেই ভাইরাল হওয়া স্ক্রিনশটটি আরো বেশি আগ্রহের কারণ হয়ে দাঁড়ায় মানুষের কাছে। মানুষের আগ্রহ এতই বেশি যে এখন তারা গুজব ছড়ানো শুরু করেছে যে জেমিনাইকে টক্কর দেওয়ার জন্য GPT-4.5 কে মাল্টি মডেল বানানো হবে। এতে করে জেমিনাইয়ের মতো এই মডেলটি অডিও ভিডিও
ভিডিও এবং টেক্সট নিয়ে একসাথে কাজ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে জুন পর্যন্ত ট্রেনিং করানো হলে আসলেই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত মডেলটির রিলিজ পাবে কিনা। অ্যান্ড দিস ইজ ইট ফর টুডে। আমাদের পরের ভিডিওতেও এআই নিয়ে আমরা আরও কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন দিব। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।